সাহিত্য সম্ভার 2.0 শ্রুতি কাহিনীর জগতে আপনাকে স্বাগত। আমি অভিক। আজকে আপনাদের এই বাংলা ক্লাসিক গল্পের সিরিজে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী থেকে সৃষ্টি থেকে বেছে নেওয়া গল্প বদনাম। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে তা অবশ্যই কমেন্ট করবেন। শুরু করছি আজকের গল্প বদনাম। সাইকেলের বেলের আওয়াজ। সদর দরজার কাছে লাফ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু। গায়ে ছাঁটা কুর্তা, কোমরে কোমরবন্ধ, হাফ প্যান্ট পরা, চলনে কেজো লোকের দাপট। দরজায় কড়া নাড়া দিতেই গিন্নি এসে খুলে দিল। ইন্সপেক্টর ঘরে ঢুকতে না ঢুকতেই ঝংকার দিয়ে উঠলেন, এমন করে তো আর পারি নেই। রাত্রিরের পর রাত্রির খাবার আগলে রাখি। তুমি কত চোর ডাকাত ধরলে, সাধুজনও তো বাদ গেল না। আর এই একটা লোক অনিল মিত্তিরের পিছন পিছন তাড়া করে বেড়াচ্ছ, যে থেকে থেকে তোমার সামনে এসে নাকের ওপর বুড়ো আঙুল নাড়া দিয়ে কোথায় দৌড় মারে তার ঠিকানা নেই। বেশ শুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন। এ যেন সার্কাসের খেলা হচ্ছে। ইন্সপেক্টর বললেন, আমার ওপরে ওর নেক নজর আছে কি ভাগ্যিস। ও বেলে খালাস আসামি বটে, তবু পুলিশে না রিপোর্ট করে কোথাও যাবার হুকুম নেই। তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল। ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না, সভার কাজ সেরেই আমি ফিরে আসছি। কোথায় সভা তার কোনো সন্ধান নেই। পুলিশে ও যেন ভেলকি খেলছে। স্ত্রী সৌদামিনী বললে, শোনো তবে, আজ রাত্রিরের খবর দিই। শুনলে তোমার তাক লেগে যাবে। লোকটার কি আস্পর্ধা, কি বুকের পাটা। রাত্রির তখন 2টো, আমি তোমার খাবার আগলে বসে আছি। একটু ঝিমুনি এসেছে, হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকা। আমাকে প্রণাম করে বললে, দিদি আজ ভাইফোঁটার দিন, মনে আছে? ফোঁটা নিতে এসেছি। আমার আপন দিদি এখন চট্টগ্রামে কি সব চক্রান্ত করছে, কিন্তু ফোঁটা আমি চাই, ছাড়ব না, এই বলল। সত্যি কথা তোমাকে বলবো, আমার মনের মধ্যে উছলে উঠল স্নেহ। মনে হলো এক রাত্রির জন্য আমি ভাইকে পেয়েছি। সে বললে, দিদি আজ 3 দিন কোনো মতে আতপেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরছি। আজ তোমার হাতের ফোঁটা, আমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধাও হব। তোমার জন্য যে ভাত বাড়া ছিল, তাই আমি তাকে আদর করে খাওয়ালাম। বললুম, এই বেলা তুমি পালাও, তার আসবার সময় হয়েছে। লোকটা বললে, কোনো ভয় নেই, তিনি আমারই সম্বন্ধে সন্ধানে চিতল বেড়ে গেছেন। ফিরতে অন্তত 3টে বাজবে। আমি রয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারব। বলে তোমারই জন্য সাজা পান টক করে মুখে তুলে নিল। তারপরে বললে কিনা ইন্সপেক্টর বাবু হাবানা চুরুট খেয়ে থাকেন, তারই একটা আমাকে দাও, আমি খেতে খেতে যাব। যেখানে আমার সব দলের লোক আছে, তারা আজ সভা করবে। তোমার এই ডাকা অনায়াসে নির্ভয়ে সেই জায়গাটার নাম আমাকে বলে দিল। ইন্সপেক্টর বাবু বললে, নামটা কি শুনতে পারি? সৌদু বললে, তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে, এর থেকে প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে চিনেছিল, কিন্তু তুমি আজও আমাকে চেনোনি। যা হোক, আমি তাকে তোমার বহু শখের একটি হাবানা চুরুট দিয়েছি। সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো নিয়ে চুরুট ফুঁকতে ফুঁকতে চলে গেল। বিজয় বসেছিলেন, লাফ দিয়ে উঠে বললেন, বলো সে কোন দিকে গেল, কোথায় তাদের সভা হচ্ছে? শুধু উঠে ঘাড় বেঁকিয়ে বললে, কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো? আমি তোমার স্ত্রী হয়েছি, তাই বলে কি পুলিশের চরের কাজ করব? তোমার ঘরে এসে আমি যদি কোনো ধর্ম খুইয়ে বসি, তবে তুমি বা আমাকে বিশ্বাস করবে কি করে? ইন্সপেক্টর চিনতেন তার স্ত্রীকে ভালো করে।
খুব শক্ত মেয়ে, এর জিদ কিছুতেই নরম হবে না। হতাশ হয়ে বসে নিঃশ্বাস ফেলে বললেন, হায় রে, এমন যুগটাও কেটে গেল। বসে বসে তার নবাবী চাঁদের গোঁপ জোড়াতে তা দিতে লাগলেন, আর থেকে থেকেই ফুঁসে উঠলেন অধৈর্যে। তার জন্য তৈরি দ্বিতীয় দফার খিচুড়ি আর তার মুখে রুচল না। এই গেল এই গল্পের প্রথম পালা। সদু স্বামীকে বললে, কি গো, তুমি যে নিত্য জুড়ে দিয়েছ, আজ তোমার মাটিতে পা পড়ছে না। ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্টের নাগাল পেয়েছো নাকি? পেয়েছি বই কি, কিরকম শুনি। আমাদের যে চর নিতাই চক্রবর্তী, সে ওদের ওখানে চরগিরি করে। তার কাছে শোনা গেল আজ মোচকাটির জঙ্গলে ওদের একটা মস্ত সভা হবে। সেটাতে ঘেরাও করবার বন্দোবস্ত হচ্ছে। ভারী জঙ্গল। আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন তন্ন করে সার্ভে করে নিয়েছি। কোথাও আর লুকিয়ে পালাবার ফাঁক থাকবে না। তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্যে দিয়ে বড় বড় ফুটোই থাকবে। অনেকবার তো লোক হাসিয়েছ, আর কেন, এবার ক্ষান্ত দাও। সে কি কথা, শুধু অমন সুযোগ আর পাবো না। সদু বলে উঠল, আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। ও মোচকাটির জঙ্গল ও সব বাজে কথা। সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে, তোমাদের মুখের ওপর তুড়ি মেরে দেবে দৌড়। এ আমি তোমাদেরকে বলে দিল। বিষয় বলল, তা তুমি যদি লুকিয়ে তাদের ঘরের খবর দাও তাহলে সবই সম্ভব হবে। দেখো, অমন চালাকি করো না। বোকামি করতে হয় পেট ভরে করো। অনেকবার করেছো, কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে। বলে উঠল সদু। কথাটা চাপা পড়ল চোখের ওপর আঁচল চাপার সঙ্গে। বিষয় বলল, সদু, আমি দেখছি যে সে এই একটা বিষয়ে তোমার ঠাট্টাটুকুও সয় না। তা সত্যি, পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে। এখন কিছু খেয়ে নেবে কিনা বলো। বিষয় বলল, তা নেব, সময় আছে। সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে। সদু বলল, দেখো, আমি সত্যি কথাই বলবো। তোমরা যা কানাকানি করো তা যদি জানতে পারতুম তাহলে ওদের কাছে ফাঁস করে দেওয়ার কর্তব্য মনে করতুম। বিষয় বলে উঠল, সর্বনাশ, কিছু শুনেছ নাকি তুমি? তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয়। কিছু কানে যায় বই কি, কানে যায়। আর তারপরে চণ্ডীদাস বলেছেন, কানের ভিতর দিয়া মরমে বসিল গো অকুল করিয়া দিল প্রাণ। তোমার এই ঠাট্টাতেই তুমি জিতে যাও। কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না। তা বুঝবার বুদ্ধি যদি থাকতো তবে এই পুলিশ ইন্সপেক্টরি কাজ তুমি করতে না। এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন। বক্তৃতা দিতে দিতে দেশে বিদেশে জাল ফেলতে। বিষয় বলল, সর্বনাশ, তাহলে যে সেই যে মেয়েটির গুজব শোনা যাচ্ছে, সে দেখি আমার আপন ঘরের ভিতরটা। ওই দেখো, কুকুরটা চেঁচিয়ে মরছে, তাকে খাইয়ে ঠান্ডা করে আসি। ইন্সপেক্টর মহা খাপ্পা হয়ে বললেন, আমি এক্ষুনি গিয়ে লাগাবো ওই কুকুরটাকে, আমার পিস্তলের গুলি। সৌদু তার স্বামীর কাপড় ধরে টেনে বললে, না, কখনো তুমি যেতে পারবে না। বলল, কেন? তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুটি ক্যাক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, কেবল আমাকেই চেনে। একটা খবর পেয়েছি শুধু, সেই অনিল লোকটা হরবোলা। ও সব জন্তুরই নকল করতে পারে। রোজ রাত্রে 2টোর সময় ওই যে তোমার ডাক দিচ্ছে না, তাই বা বলি কি করে। শুধু একেবারে চলে উঠে বলল, হ্যাঁ, শেষকালে আমাকে সন্দেহ? এই রইল তোমার ঘর কন্যা পড়ে। আমি চললুম আমার ভগ্নিপতির বাড়িতে। এই বলে সে উঠে পড়ল। বিজয় বলে উঠল, আরে আরে, কোথায় যাও? ভালো মুশকিল। নিজের ঘরে স্ত্রীকে ঠাট্টা করব না? আমি ঠাট্টার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই? পেলেই বা শান্তি রক্ষা হবে কি করে?
বলেই ওকে জোর করে ধরে বসায়। শুধু কেবলই চোখ মুছতে লাগলো। আহা, কি করছো, কাঁদো কেন? সামান্য একটা ঠাট্টা নিয়ে। শুধু বলল, না, তোমার এই ঠাট্টা আমার সইবে না, আমি বলে রাখছি। আচ্ছা আচ্ছা, ব্যাস রইল। এখন তুমি আরামে নিশ্চিন্ত হয়ে তোমার কুকুরকে খাইয়ে এসো। ও আবার কাটলেট নইলে খায় না, পুডিং না হলে পেট ভরে না। সামান্য কুকুর নিয়ে তুমি এত বাড়াবাড়ি করো কেন, আমি বুঝতে পারি না। শুধু বললে, তোমরা পুরুষ মানুষ, বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে আছে, সে কোনো একটা প্রাণী পেলে তাকে বুকের কাছে টেনে নেয়। একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে, কে ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল। তাই তো আমি ওকে এত যত্নে ঢেকে ঢুকে রাখি। কিন্তু আমি বলে দিচ্ছি, শুধু কোনো জানোয়ার এত আদরে বেশি দিন বাঁচতে পারে না। তা যতদিন বাঁচে ভালো করেই বাঁচুক। বিজয়বাবু বিশ্রাম করতে লাগলেন। ইতিমধ্যে পুলিশের দলবল জুটল। চলল সবাই আলাদা আলাদা রাস্তায় মোচ কাটির দিকে। বহু দূরের পথ, প্রায় রাত হয়ে গেল যেতে আসতে। পরের দিন বেলা 7টার সময় মুখ শুকিয়ে ইন্সপেক্টর বাড়িতে এসে কেদারাটার ওপরে ধপাস করে বসে পড়লেন। বললেন, শুধু বড় ফাঁকি দিয়েছে, তোমার কথাই সত্যি। পুলিশের লোক ঘেরাও করলে বন, সে বনে জনমানব নেই। হই হই লাগিয়ে দিলে, চিৎকার করে বলতে লাগলে, কোথায় আছো, বের হও, নইলে আমরা গুলি চালাব। অনেকগুলো ফাঁকা গুলিও চলল, কোনো সাড়া। পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তল্লাশ করলে। তখন ভোর হয়ে এসেছে। রব উঠল, ধর সেই নিতাইকে, বদমাইশকে। নিতাইয়ের আর টিকিও দেখা গেল না। একখানা চিঠি পাওয়া গেল, কেবল এই কটি কথা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, অনিল। দেখো দেখি কি কাণ্ড, এর মধ্যে আবার তোমার নাম জড়ালো কেন শেষকালে? শেষকালে আবার কি? পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরের দিদি হইতে পারে না? সংসারের সব সম্বন্ধই কি সরকারি ছাপ মারা? আমি আর কিছু বলবো না, এখন তুমি একটু শো, একটু ঘুমো। ঘুম ভাঙল তখন বেলা 2। স্নান করে মধ্যাহ্ন ভোজনের পর বিজয় বসে বসে পান চিবুতে চিবুতে বললেন, লোকটার চালাকির কথা কি আর তোমাকে বলবো। ও দল বল নিয়ে চারদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। ও ভোর রাত্রিরে কুম্ভক যোগ করে শূন্যে আসন করে, এটা নাকি অনেকে স্বচক্ষে দেখা। গ্রামের লোকের বিশ্বাস জন্মে দিয়েছে ও একজন সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের চিহ্নিত। ওর পায়ে হাত দেবে হিন্দুর ঘরের আজ এমন লোক নেই। তারা এমন ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয়, রীতিমতো নৈবেদ্য। সকালবেলা উঠে দেখে তার আর কোনো চিহ্ন নেই। হিন্দু পাহারাওয়ালারা তো ওর কাছে ঘেঁষতেই চায় না। একজন দারোগা সাহস করে হিজলাকান্দির দাঙ্গার পরে ওকে গ্রেপ্তার করেছিল। সপ্তাহখানেকের মধ্যে তার স্ত্রী বসন্ত হয়ে মারা গেল। এরপরে আর প্রমাণের অভাবও রইল না। সেই জন্য এবারে যখন মোচাকাঠিতে ওর কোনো সাড়া পাওয়া গেল না, পাহারাওয়ালারা ঠিক করলে যে ও যখন খুশি আপনাকে লোপ করে দিতে পারে। ও তার একটি সাক্ষীও রেখে গেছে। একটা জলা জায়গায় পায়ের দাগ দেখা গেল, 2 হাত অন্তর, এক একটি পদক্ষেপ 1.5 হাত লম্বা। হিন্দু পাহারাওয়ালারা সেই পায়ের দাগের উপরে ভক্তি ভরে লুটিয়ে পড়ে আর কি। এই লোককে সম্পূর্ণ মন দিয়ে ধরপাকড় করা শক্ত হয়ে উঠেছে। ভাবছি মুসলমান পাহারাওয়ালা আনব, কিন্তু দেশের হাওয়ার গুণে মুসলমানকেও যদি ছোঁয়াচ লাগে তবে আরো সর্বনাশ হবে। এদিকে খবরের কাগজওয়ালারা মোচা কাটিতে সংবাদদাতা পাঠাতে শুরু করলে। কোনো পলাতকের এত লম্বা পা, তা নিয়ে অনেকক্ষণ আলোচনাও হলো। এখন এই লোকটাকে কি করা যায়? এই কিছুদিন বেলে খালাস পেয়েছিল, সেই সুযোগে দেশের হাওয়া যেন গাঁজায় ধোঁয়া লাগিয়ে দিলে।
এদিকে পেছনে প্রোপাগান্ডা চলছে, নানা রকম ছায়া নানা জায়গায় দেখা যায়। এক জায়গায় মহাদেবের এক গাছি চুলও পাওয়া গেছে বলে আমার ভক্ত কনস্টেবল অত্যন্ত গদগদ হয়ে উঠেছে। সেটা যে সনের দড়ি সে কথা বিচার করবার সাহসী হলো না। কদিনের মধ্যে চারদিকে একেবারে গুজবের ঝড় উঠল। মোচা কাটিতে এই পায়ের চিহ্নের ওপর মন্দির বানাবে বলে একজন ধনী মারোয়ারি 30,000 টাকা দিয়ে বসেছে। একজন ভক্ত পাওয়া গেল, তিনি ছিলেন এক সময়কার ডিস্ট্রিক্ট জজ। তার কাছে বসে অনিল ডাকাত শিব সংহিতার ব্যাখ্যা শুরু করে দিলে। লোকটার পড়াশোনা আছে। এমনই করে ভক্তি ছড়িয়ে যেতে লাগলো। এবারকার বেলের মেয়াদ শেষ হয়ে গেলে ওর উপর নামে সাক্ষী জোগাড় করা অসম্ভব হয়ে পড়বে। অনিল ডাকাতকে নিয়ে এই তো আমার এক মস্ত সমস্যা বাঁধল। শুধু তুমি জানো বোধ হয় এদিকে আর একটা সংকট বেঁধেছে। আমার মামাতো ভাই গিরিশ, যে হাতিবাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করে, কর্তব্যের খাতিরে একজন কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাতকড়ি লাগিয়েছিল। সে অবধি গ্রামের লোকেরা তাকে জাতে ঠেলবার মন্ত্রণা করেছে। এদিকে তার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায়। যে পাত্রই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোক। পাত্র যদি জোটে তবে পুরুত জোটে না। দূর গ্রাম থেকে পুরুতের সন্ধান পেল, কিন্তু হঠাৎ দেখা গেল সে কখন দিয়েছে দৌড়। এবারে একটা কিনারা পাওয়া গেছে। বৃন্দাবন থেকে এক বাবাজি এসে হঠাৎ আমার হেড কনস্টেবলের বাড়িতে আড্ডা দিলে। সৎ ব্রাহ্মণ খাইয়ে দাইয়ে আমরা সবাই মিলে তাকে খুশি করাচ্ছি। তাকে রাজি করানো গেছে। এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু তুমি এই কাজে সাহায্য করো। সদু বলে উঠল, ওমা, করবো না তো কি? ও তো আমার কর্তব্য। আহা, তোমাদের গিরিশের মেয়ে, আমাদের মিনু, সে তো কোনো অপরাধ করেনি। তার বিয়ে তো হওয়াই চাই। আনো তোমার বৃন্দাবনবাসীকে। আমি জানি ওই সব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয়। এলেন বৃন্দাবনবাসী। বুকে লুটিয়ে পড়েছে সাদা দাড়ি, নারদ মুনির মতন। শুধু ভক্তিতে গদগদ হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল। পাড়ার লোক তার প্রণামের ঘটা দেখে হেসে বাঁচে না। প্রবীণা প্রতিবেশীরই মুচকি হেসে বললে, সাধু সন্ন্যাসীদের প্রতি তোমার এত ভক্তি হঠাৎ জেগে উঠল কি করে? শুধু হেসে বললে, দরকার পড়লেই ভক্তি উঠলে ওঠে। বাবা ঠাকুরেরা পায়ের ধুলো নিলে গলে যা। মিনুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার ভক্তিটাকে চিকিয়ে রাখতে হবে। ঘন ঘন শাঁখ বেজে উঠল। উলুর সঙ্গে বর আসার শব্দ এলো চারদিক থেকে। অনেকে একটি চেলি জড়ানো পুটুলির মতন করে ওর দল নিয়ে এলো ছাদনাতলায়। নির্বিঘ্নে কাজ সমাধা হলো। বর কনে বাবাজিকে প্রণাম করে অন্দরে যাবার জন্য উঠে দাঁড়ালো। তখন বাবাজি আশীর্বাদ শেষ করে বিজয় বাবুকে আর সবার সবাইকে বললেন, মশাই, আমার খবরটা এবারে দিয়ে যায়। পুরুতের কাজ আমার পেশা নয়। আমার যা পেশা সে আপনার সমস্ত দারোগা কনস্টেবলেরই ভালো করেই জানা আছে। এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে। সে পর্যন্ত আমার আর সবুর হইবে না। অতএব আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিলাম। এই বলে সন্ন্যাসী সকলের সামনে দাঁড়ি গোপ টেনে ফেলে 3 লাফে চণ্ডী মণ্ডপের পাঁচিল ডিঙিয়ে উধাও। সভার লোকেরা হাঁ করে চেয়ে রইল। বিজয়বাবুর মুখে কথা নেই। বিয়ের ভোজ শেষ হয়ে গেছে। পাড়াপড়শি গেছে যে যার ঘরে। বরবধূ বাসার ঘরে বিশ্রাম নিচ্ছে। শুধু স্বামীকে বললে, তুমি ভাবছো কি যেমন করে হোক কাজ তো উদ্ধার হয়ে গেছে? সন্ন্যাসী উধাও হয়ে গিয়ে তোমাদেরই তো কাজ হালকা করে দিয়ে গেল। এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে। চোর ডাকাতের পিছনে সময় নষ্ট করো না। কিন্তু সেই মেয়েটির কোনো খোঁজ পেলে কি? বিষয় বলল, দুঃখের কথা আর কি বলবো। এখন একটি মেয়ের জায়গায় রোজ আমার থানার সামনে 25টি মেয়ের আমদানি হচ্ছে চাল কলা নৈবেদ্যে নিয়ে। এখন কোনটি যে কে খোঁজ করা শক্ত হয়ে উঠল। সে কি,
তোমার দরজায় এত মেয়ের আমদানি তো ভালো নয়। ওখানে তুমি কি বাবাজি সেজে বসেছো নাকি? বিজয় বলল, না, লোকটার চালাকির কথা শোনো একবার, অবাক হবে। একদিন হঠাৎ কিষানলাল এসে খবর দিল অফিসের সামনের রাস্তায় একটি পাথর বেরিয়েছে। তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে, চন্দন মাখাচ্ছে। কেউ চাইতে এসছে সন্তান, কেউ স্বামী সৌভাগ্য, কেউ আমারই সর্বনাশ। এই ভিড় পরিষ্কার করতে গেলেই খবরের কাগজে মহা হাউমাউ করে উঠবে যে একেবারে হিন্দু ধর্ম গেল। আমার হিন্দু পাহারাওয়ালারা তাকে 5 শিকে করে প্রণামী দেয়। ব্যবসা খুব জমে উঠল। টাকাগুলো কে আদায় করছে অবশেষে সেটার দিকে চোখ পড়ল। একদিন দেখা গেল না আছে পাথরটা, না আছে টাকার থালা। আর সেই পাগলা গোছের লোকটা, সেও তার সাজ বদলে কোথায় যে গা ঢাকা দিল সে সম্বন্ধে নানা অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো। মুশকিল এই, হিন্দু ধর্মের পাহারাওয়ালারা হাঙ্গামার স্ট্রাইকের ভয় দেখাতে থাকে। এই নিয়ে যদি শক্তিভঙ্গ হয় তাহলে আবার সকলের কাছে আমাকে জবাবদিহি করতে প্রাণ বেরিয়ে যাবে। এখন কোন দিক সামলাই? আর এক উৎপাত ঘটেছে। একদিন ছেঁদিলাল এসে পড়ল পুলিশের থানার দরজায় দড়াম করে। হাউমাউ করে বললে যে ভোলানাথের এক সিংওয়ালা ভৃঙ্গি বাবা ষাঁড়ের মতন গজরাতে গজরাতে তাকে এসে তাড়া করেছিল। সে তো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে, গাছতলায় বসে বসে গাঁজা খাচ্ছে। এখন লোক পাওয়া শক্ত হয়েছে। আর ওর সঙ্গে আমরা পেরে উঠিনে, কেননা মেয়েরা ওর সহায়। ও তাদের সব বশ করে নিয়েছে। সৌদু হেসে বললে, এর গল্প যতই শুনি আমার তো মন টলমল করে ওঠে। দেখো, সর্বনাশ করো না যেন। বিজয় বলল, না, তোমার ভয় নেই। আমার এত সৌভাগ্য নয়। মেয়েদের চাতুরি দিয়ে ঘর কন্যা চালাতে হয়। সেটা দেশের সেবায় লাগালে ওই স্ত্রী বুদ্ধি 16 আনা কাজে লাগতে পারে। পুরুষরা বোকা, তারা আমাদের বলে সরলা, অখলা। এই নামের আড়ালেই আমরা সাধ্যিপনা করে থাকি, আর ওই খোকার বাবারা মুগ্ধ হয়ে যায়। আমরা অবলা অখলা, কুকুরের গলায় শিকলের মতন এই খ্যাতি আমরা গলায় পড়ে থাকি। আর তোমরা আমাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াও। তার চেয়ে সত্যি কথা বলো না কেন? সুযোগ পেলে তোমরাও ঠকাতে জানো, সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি। আমরা এত বোকা নই যে শুধু ঠকবই আর ঠকাবো না। বুড়িগুলো বলে, সদু বড় লক্ষ্মী, অর্থাৎ রাঁধতে ঘর নিকোতে সদুর ক্লান্তি নেই। এইটুকু বেড়ার মধ্যে আমাদের সুনাম। দেশের লোক না খেতে পেয়ে মরে যাক, আর যারা মানুষের মতন মানুষ তাদের হাতে হাতকড়ি পড়ছে। আমরা রেঁধে বেড়ে বাসন মেজে করছি সতী সাধ্যাগিরি। আমরা অলক্ষ্মী হয়ে যদি কাজের মতন একটা কিছু করতে পারি তাহলে আমাদেরই রক্ষা। এই আমি তোমাকে বলে রাখলুম। আমাদের ছদ্মবেশ ঘুঁচিয়ে দেখো তো দেখবে হয়তো আছে কোথাও কিছু কলঙ্কের চিহ্ন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আছে জ্বলন্ত আগুনের দাগা, নিছক আরামের খেলার দাগ নয়। মেরেছি, কিন্তু মরেছি তার অনেক আগে। সংসারে মেয়েরা দুঃখের কারবার করতে এসেছে। সেই দুঃখ কেবল আমি ঘরকন্যার কাজে ফুঁকে দিতে পারবো না। আমি চাই সেই দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের যত জমানো আস্তাপুর। লোকে বলবে না ক্ষতি, বলবে না স্বার্থে, বলবে দজ্জাল মেয়ে। এই কলঙ্কের তিলক আঁকা ছাপ পড়বে তোমার সদুর কপালে। আর তুমি যদি মানুষের মতন মানুষ হও তবে তার গুমর বুঝতে পারবে। বিষয় বলল, তোমার মুখে ওরকম কথা আমি ঢের শুনেছি। তারপরে দেখেছি সংসার যেমন চলে তেমন চলছে। মাঝে মাঝে মন খোলসা করা দরকার। তাই শুনি আর হাবানা চুরুট টানি। যাই হোক না কেন, আমি জানি আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই। আর সেই ক্ষমাই যথার্থ পুরুষ মানুষের লক্ষণ, যেন শ্রীকৃষ্ণের বুকে ভৃগুর পায়ের চিহ্ন।
তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি। মিথ্যা স্তব করব না। পুলিশের কাজে তোমার খবরদারি শেষ নেই, কিন্তু আমাকে তুমি চোখ বুজে বিশ্বাস করে এসেছো, যদিও সবসময় সেই বিশ্বাসের যোগ্যতা আমার ছিল না। আমি এই জন্যই তোমাকে ভক্তি করি। আমার ভক্তি শাস্ত্র মতে করা নয়। বিষয় বলল, শুধু আর কেন, পেট ভরে যা বলবার সে তো বলে গেলে। এখন তোমার ওই কুকুরটাকে খাওয়াতে যাও, বড্ড চেঁচাচ্ছে, ও আমাকে ঘুমোতে দেবে না। আমি ভাবছি আমাকে এবারে ছুটির দরখাস্ত দিতে হবে। শুধু হেসে বললে, তুমি ইন্সপেক্টরি ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো, তোমার আয় যাবে বেড়ে, আমিও তার কিছু বকরা পাবো। বিষয় বলল, সব তাতেই তুমি যেমন নিশ্চিন্ত হয়ে থাকো, আমার ভালো লাগে না। শুধু বলল, ও আমার স্বভাব। তোমার খুনি ডাকাতদের জন্য আমি চিন্তা করতে পারবো না। একা তোমার চিন্তাতেই আমার দিন চলে গেল। সমস্ত দেশের লোকের হাসিতে যোগ না দিয়ে আমি করব কি? তোমার এই পুলিশ থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে। এতদিনে লোকেরা একটু হেসে বাঁচুক, এই জন্যই অনিলবাবুকে সবাই দু হাত তুলে আশীর্বাদ করছে, তুমি ছাড়া। আমি দুশ্চিন্তার ভান করব কি করে বলো দেখি? বিষয় বলল, দেখো শুধু, এবারে আমি তোমার শরণাপন্ন। শুধু বললে, কবে তুমি আমার শরণাপন্ন নও শুনি? এই জন্য তো তোমাকে সবাই স্ত্রৈণ বলে। দু জাতের স্ত্রৈণ আছে। একদল পুরুষ স্ত্রীর জোরের কাছে হার না মেনে থাকতে পারে না, তারা কাপুরুষ। আর একদল আছে, তারা সত্যিকারের পুরুষ, তাই তারা স্ত্রীর কাছে অসংশয়ে হার মেনে নেয়। তারা অবিশ্বাস করতে জানেই না, কেননা তারা বড়। এই দেখো না, আমার কত বড় সুবিধে। তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারি, তুমি চোখ বুঝে সব নাও। বিজয় বলল, শুধু কি স্পষ্ট তোমার কথাগুলো গো। শুধু বলল, সে তোমারই গুণে কর্তা, সে তোমারই গুণে। এবারের কাজের কথাটা শুনে নাও, ওসব আলোচনা পরে হবে। এবার একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই, নইলে আমার আর মান থাকে না। পুলিশের লোকেরা নিশ্চয়ই জেনেছে এই কাছাকাছি কোথাও এক জায়গায় একজন মেয়ে আছে। সে এখানকার খবর কেমন করে পায় আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায়। সে আচ্ছা জাহাবাজ মেয়ে। ওরা বলেছে সে এই পাড়ারই কোনো বিধবা মেয়ে। যেমন করেই হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতেই হবে। শুধু বললে, শেষকালে আমাকেও তোমার চোরের কাজে লাগাবে? আচ্ছা, তাই হবে। মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে, নইলে তোমার মুখ রক্ষা হবে না। আমি এই ভার নিলুম, দুদিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ করা যাবে। খবর দিল শুধু। পরশু হলো শিবরাত্রি। খবর পেয়েছি অনিল ডাকাত সিদ্ধেশ্বরী তলায় মন্দিরে জপ তপ করে রাত কাটাবে। তার মনে তো ভয় ডর কোথাও নেই। এদিকে ও ভারী ধার্মিক কিনা, ও মেয়েটা থাকবে তার কিরকম তান্ত্রিক মতের স্ত্রী হয়ে। তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকে, আমি ধরে দেব, কিন্তু রাত্রি 1টার আগে যেও না। তাড়াহুড়ো করলে সব ফসকে যাবে। আমাবস্যার রাত 1টা বেজেছে। পায়ের জুতো খোলা, দুটো একটা লোক অন্ধকারে নিঃশব্দে এদিক ওদিক বেড়াচ্ছে। বিজয়বাবু মন্দিরের দরজার কাছে। একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকল। আস্তে আস্তে বললে, সেই ঠাকুরুনিটি আজ মন্দিরের মধ্যে এসেছেন, তাতে সন্দেহ মাত্র নেই। তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী। দিনের বেলা কারোর চোখেই পড়েন না। রাত্রি 1টার পর শুনেছি নটরাজের সঙ্গে তার নৃত্য। একটা লোক দৈবাত দেখেছিল। সে পাগল হয়ে বেড়াচ্ছে চারদিকে। জুর, আমরা মন্দিরে গিয়ে ওই ঠাকুরনের গায়ে হাত দিতে পারবো না, এমনকি চোখে দেখতেও পারবো না, এই বলে রাখছি। আমরা ব্যারাকে ফিরে যাব ঠিক করেছি। আপনি একলা যা পারেন করবেন।
একে একে তারা সবাই চলে গেল। নিঃশব্দ। বিজয়বাবু যত বড় একেলে লোক হন না কেন, তার যে ভয় করছিল না এ কথা বলা যায় না। তার বুকও দুরু দুরু করছে তখন। দরজার কাছ থেকে মেয়েলি গলায় গুনগুন আওয়াজও শোনা যাচ্ছে, ধ্যায় নিত্যাং মহেশং রজতগিরিনিভং চন্দ্রা চন্দ্রাবত সবি। বিজয়ের গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। ভাবলেন কি করা যায়। এক সময় সাহসে ভর দিয়ে দিলেন দরজায় ধাক্কা। ভাঙা দরজা খুলে গেল। ভিতরে একটি মাটির প্রদীপ মিটমিট করে চলছে। দেখলেন শিবলিঙ্গের সামনে তার স্ত্রী জোর হাত করে বসে, আর অনিল এক পাশে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে। নিজের স্ত্রীকে দেখে সাহস হলো মনে। বললেন, শুধু অবশেষে তোমার এই কাজ? শুধু উত্তর দিল, হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন খুঁজে বেড়াচ্ছ। নিজে পরিচয় দেব বলেই আজ এসেছি এখানে। তুমি তো জানো আমাদের দেশে দুই বা দু একজন সত্যিকার পুরুষ দেখা দেয়। তোমাদের একমাত্র চেষ্টা এদের একেবারে নির্জীব করে দিতে। আমরা দেশের মেয়েরা যদি এইসব সুসন্তানের আপন প্রাণ দিয়ে রক্ষা না করি, তবে আমাদের নারী ধর্মকে ধিক। তোমার অগোচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছি, যার কোনো হুকুম কখনো ঠেলতে পারিনি। সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম, এও আমাকে মানতে হবে। এই আমার দেবতাকে আজ তোমার হাতেই ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াবো। জানি আমার চেয়ে বড় রক্ষক তার মাথার ওপরে আছেন। দুদিন পরেই সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কিরকম নিন্দায় ভরে উঠবে তা আমি জানি। এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব। কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে। আমি চিরদিন তার পিছন পিছন থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। তুমি সুখে থেকো, তোমার ভয় নেই। ইচ্ছে করলেই তুমি নতুন সঙ্গিনী পাবে। আর যা করো আমাকে দয়া করো না। আমার চেয়ে অনেক বড় যারা, তাদের তুমি তা করনি। সেই নিষ্ঠুরতার অংশ নিয়ে মাথা উঁচু করেই আমি তোমার কাছ থেকে বিদায় নেব। প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে, প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে। এই তোমাকে জানিয়ে গেলুম। এরপরে হয়তো আর সময় পাব না। সদুর কথায় বাধা দিয়ে অনিল বলে উঠল, বিজয়বাবু, আজ আমি ধরা দেব বলেই স্থির করে এসেছিলুম। আমার আর কোনো ভাবনা নেই। আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি সদুর কথায় হরকাবেন না। ও একটি অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের দেশে, একেবারে হাঁপছাড়া সমাজে। খুব ভালো করেই চিনেছি আমি ওকে। চিনি বলেই আপনাকে বলছি, ও নিষ্কলঙ্ক। যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই। আছে কেবল আপনাকে জলাঞ্জলি দেওয়ার। বিশ্ব সংসারের লোক সদু সম্বন্ধে কিছু জানবে না। আপনার কোনো ভয় নেই। ওকে নিয়ে আপনি মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ি ফিরুন, আর আমি অন্য দিক থেকে পুলিশের হাতেই এক্ষুনি ধরা দিচ্ছি। এই সঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। রবি ঠাকুরের একটা গান আমার কণ্ঠস্থ, আমারে বাঁধবি তোরা সেই বাঁধনে কি ওদের আছে। হঠাৎ গেয়ে উঠল বিদেশি গলায়। মন্দিরের ভিড় থর থর করে কেঁপে উঠল গলার জোরে। অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবু। এই গান অনেকবার গেয়েছি, আবার গাইব। তারপরে চলবো আফগানিস্তানের রাস্তা দিয়ে, যেমন করে হোক পথ করে নেব। আপনাদের সঙ্গে এই আমার কথা রইল। আর 15 দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে, অনিল বিপ্লবী পলাতক। আজ প্রণাম হই। হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল। টর্চটা মাটিতে পড়ে গেল হাত থেকে। মুখের ওপরে দুহাত চেপে
বসে পড়লেন বিজয়। প্রদীপটাও আগেই শেষ হয়ে গেছে দমকা বাতাসে।